স্টিল স্ট্রাকচারে যে জিনিসগুলো পড়ছিলাম, একদম প্রথম চ্যাপ্টারে আমরা ইন্ট্রোডাকশন দিন স্টিল স্ট্রাকচার একদম ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা শিখছিলাম যে স্টিল স্ট্রাকচারটা কি জিনিস, স্টিল স্ট্রাকচারটা কখন ব্যবহার করা হয়, এর সুবিধা কি অসুবিধা কি, সেই জিনিসগুলো আমরা শিখছিলাম। এরপরে স্টিল স্ট্রাকচার ডিজাইনের মধ্যে আমরা প্রথমে শিখছিলাম কলাম ডিজাইন বা কম্প্রেশন মেম্বার ডিজাইন। এরপরে আমরা শিখছিলাম টেনশন মেম্বার ডিজাইন, কলামের এবং কলাম বিম কানেকশন, যেখানে টেনশন মেম্বার ইউজ করা হয় সেই টেনশন মেম্বারের ডিজাইন শিখছিলাম। এখন আমরা মিডের পরে প্রথম যে চ্যাপ্টারটা শুরু করব, এবং এই পুরো স্টিল স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কলাম বিম। আপনারা সবাই জানেন, আমরা মোটামুটি সবাই সিভিল ইঞ্জিনিয়ার, এতটুকু নলেজ আমরা আমাদের আছে যে বিম কলাম এই দুইটা আমরা যদি ডিজাইন শিখতে পারি তাহলে একটা ফ্রেমের ডিজাইন মোটামুটি দাঁড় করানো সম্ভব। এর সাথে বাকি যে চ্যাপ্টারগুলো এগুলো সাপোর্টিং চ্যাপ্টার হিসেবে থাকে, যেহেতু স্টিল স্ট্রাকচারের ডাইরেক্ট ফাউন্ডেশন থাকে না, ফাউন্ডেশন সবসময় কংক্রিট স্ট্রাকচারে দেওয়া হয়, কারণ স্টিল স্ট্রাকচার যদি ফাউন্ডেশন বা মাটির সংস্পর্শে আসে, পানির সংস্পর্শে আসে, তাহলে সেটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টিল স্ট্রাকচারেরও ফাউন্ডেশন থাকে বলতে এই কংক্রিট আর স্টিলের যে সেকশন, সেখানে আমরা এক ধরনের প্লেট ইউজ করি যেটাকে বলা হয় বেস প্লেট। সেটা ডিজাইন আমরা শিখবো, আমরা বিম ডিজাইন পরে মেনলি বেস প্লেট ডিজাইনটা শিখবো। সো মেনলি আমাদের এই স্টিল স্ট্রাকচারের যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে বড় চ্যাপ্টারটা হলো বিম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা টোটাল তিনটা অংশ আছে, তিনটা ভাগ আছে। প্রথম ভাগটাতে আমরা একদম সাধারণ বিম কিভাবে ডিজাইন করে সেটা শিখবো। সেকেন্ড পার্টটাতে একটা বিম কি কি কারণে ফেল হতে পারে, সেই ফেইলার স্ট্রেংথ কত, সেই ফেইলার স্ট্রেংথ গুলো আমরা জানবো। এবং লাস্ট থার্ড যে পার্টটা, সেই থার্ড পার্টে যদি বিম কলাম একসাথে কম্বাইন্ডলি কোনো কোথাও অ্যাকশন করে তাহলে সেক্ষেত্রে সেই বিম কলামের অ্যানালাইসিসটা কেমন হবে সেটা শিখবো। তো প্রথমে আমরা একটু ধাপে ধাপে আসি। প্রথম পার্ট যেটা বলতেছে, একদম প্রথমে যেটা আছে সেটা হলো ইন্ট্রোডাকশন টু বিম, অর্থাৎ বিম আসলে কি জিনিস। আমরা মোটামুটি সবাই বিম চিনি। বিমের কাজ কি? বিমের কাজ হলো যে ট্রান্সভার্স লোড আসে আমাদের যে স্ট্রাকচারে, যে ট্রান্সভার্স লোড গুলো আসে সেগুলো মেনলি বিম ইনকর্পোরেট করে, বা সেগুলো বিম সেগুলো ক্যারি করে সে আমাদের কলামে আর কি ট্রান্সফার করে দেয়। এখানে আমাদের যে একটা ফিগার দেখতেছি, মেনলি আমরা স্টিল স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতেছি, স্টিল স্ট্রাকচারের একটা ফিগার দেখতেছি। এই স্টিল স্ট্রাকচারের কথা যদি বলি, বা এই ফিগারটার কথা যদি বলি, তাহলে বিম আসলে কোনটা? এই যে এখানে যে একটা কলাম আছে এবং এখানে যে একটা কলাম আছে, এদের কানেক্টিং এই যে যেটা দেখতেছি এটাকে আমরা বলতে পারি বিম। এবং এখানে আরেকটা জিনিস কনফিউজিং আসতে পারে, তাহলে এই যে এইগুলা আসলে কি? এগুলো তো ট্রান্সভার্স লোড নিতে পারতেছে, এগুলাকে তাহলে কি বলে? এই ইন্ডাস্ট্রিয়াল রুট ট্রাস এই জিনিসটা সাধারণ গতানুগতিক আমাদের যে স্ট্রাকচার তার থেকে একটু ডিফারেন্ট। আমরা যদি শুধুমাত্র একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, কারণ স্টিল স্ট্রাকচারের বিল্ডিং বা আমাদের যে অ্যানেক্স বিল্ডিং এর কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি, আমরা যে ফার্স্ট ফ্লোরে যখন কাজ করি, মানে গ্রাউন্ড ফ্লোরে যখন কাজ করি, তখন জাস্ট এরকম আমাদের ডাইরেক্ট এরকম কলামের সাথে এরকম বিম কানেকশন দেওয়া থাকে। সেই বিম গুলো এরকম পাকানো শেপের হয় না। এটার কারণ কি? এটা হলো আমরা জাস্ট একটা যাতে মসৃণ একটা ফ্লোর পাই সেজন্য এই ধরনের বিম কানেকশন দেওয়া হয়ে থাকে। এখানে যে ফিগারটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রুফ আছে যাতে আমাদের উইন্ড লোড বা ল্যাটারাল লোডকে আমরা ভালোভাবে রেজিস্ট করতে পারি, সেজন্য এরকম একটু বাঁকানো শেপের দেওয়া থাকে। এবং এই এই যে আমরা যে জিনিসগুলো দেখতেছি এগুলোকে ডাইরেক্ট বিম বলে না, এগুলোকে মেইনলি বলা হয় পার্লিন। এই পার্লিংকে মানে এটাগুলোকে ডাইরেক্ট বিম না বললেও এটা কিছুটা ট্রান্সভার্স লোড ক্যারি করতে পারে। যেমন এর উপরে আমরা যে এই শীট গুলা ইউজ করি, আমাদের যে টিন বলি বা শীট যেগুলাই বলি না কেন, আয়রন শীট বা টিন যেটাই বলি না কেন, সেটার যে ওয়েট সেটা এই পার্লিং ক্যারি করতে পারে। সাধারণত আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ থাকে ওই রুফের উপরে এক্সট্রা অন্য কোনো লোড পড়ার সম্ভাবনা থাকে না, যেটা আমাদের স্ট্রাকচারাল বিল্ডিং এ থাকে, যেটা দেখা যাচ্ছে ফ্লোরের উপরে সেখানে ডেড লোড, লাইট লোড এবং অনেক ধরনের লোড থাকতে পারে, যেটা আসলে এই রুফ ট্রাসের উপরে থাকে না। এটা শুধুমাত্র সেলফ ওয়েট ক্যারি করার জন্য ইউজ করা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট এটার ফাংশন যেটা, সেটা হলো আমাদের এই যে আয়রন শীট গুলো আমরা ইউজ করতেছি, এই আয়রন শীট গুলো আমরা এই যে পার্লিন যেগুলো আছে সেগুলোর সাথে আমরা বেঁধে রাখতে পারি, বা এটার মাধ্যমে সুন্দরভাবে আটকায় রাখতে পারি। মেইনলি এখানে যদি আমি বিমের কথা বলি, স্ট্রাকচারাল বিমের কথা বলি, এই যে দুইটা কলাম কানেক্টিং যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি বা মেম্বারটা দেখতে পাচ্ছি, এটাকে মেইনলি আমরা বিম বলে থাকি। এরপরে আসি যে স্টিল স্ট্রাকচারে বিম হিসেবে কি কি সেকশন ইউজ করা হয়। এটা আমরা একদম স্টিল স্ট্রাকচারের প্রথমের দিকেই বলে আসি যে সাধারণত আমরা স্টিল স্ট্রাকচারের সব মেম্বারেই ডাব্লিউ সেকশনটা ইউজ বেশি করে থাকি, কারণ এটা ইকোনমিক্যালি সব থেকে বেশি জাস্টিফাইড। আমরা এখানে এই ডাব্লিউ সেকশনের পরিবর্তে অন্য যে কোনো সেকশন ইউজ করলে সেটা আসলে
মানে আমাদের এই ডাব্লিউ সেকশনে যতটুকু স্টিল লাগবে তার থেকে অন্যান্য সেকশনে বেশি পরিমাণ স্টিল লাগবে। এবং আমরা খুব সহজেই বুঝতে পারি যে স্টিল স্ট্রাকচারের মেইনলি কস্টটা ডিপেন্ড করাই হলো স্টিলের ওয়েটের উপরে। ওয়েট যত বেশি হবে তার কস্ট তত বেশি হবে। সেদিক থেকে চিন্তা করলে ডাব্লিউ সেকশন আমরা যেটাকে দেখতে আয়ের মতো এটাকে ডাব্লিউ সেকশন বলা বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম। এটা মেনলি ওয়াইড ফ্লেঞ্জ সেকশন। এই যে ফ্লেঞ্জ যেটা সেটা একটু বিস্তৃত পরিমাণে থাকে, এজন্য এটাকে বলা হয় ডাব্লিউ সেকশন। এই ডাব্লিউ সেকশনটাই মেনলি মোস্ট ইকোনমিক্যাল এজ এ বিম। এখন এটার প্রপার্টিজ আসলে কিভাবে হয় তার আগে আমি এই ফিগারটা যদি একটু দেখাই। দেখেন এই ফিগারটাতে এই যে এটা হলো স্টিলের একটা কলাম যেটা ডিজাইন আমরা নিজের আগেই শিখে আসছি। এটা একটা বিম এবং তাদের কানেক্টিং এই যে এটা যেটা দেখতেছি সেটা হলো একটা টেনশন মেম্বার। এটার সাথে এই যে আমাদের এখানে যে নাট বা বোল্ট যে নাট বোল্ট যেগুলো লাগানো আছে এটাকে আমরা বলি টেনশন মেম্বার। অর্থাৎ এই কলামটার ডিজাইন অলরেডি আমরা শিখে ফেলছি, টেনশন মেম্বারটা ডিজাইন অলরেডি শিখে ফেলছি। তাহলে দেখেন আমাদের যদি এই বিমের ডিজাইনটা আমরা শিখতে পারি তাহলে মোটামুটি একটা ফ্রেম দাঁড় করানোর মতো একটা ফ্রেম ডিজাইনের মতো আমাদের এবিলিটি বা সেরকম আমাদের ক্যাপাবিলিটি আমরা অ্যাচিভ করতে পারবো। এখন আমরা আসি যে বিমে আসলে স্ট্রেসটা কিভাবে আসে। একটা স্টিলের বিমে স্ট্রেসটা কিভাবে আসে। এই বিমের স্ট্রেসটা মেইনলি স্টিল এবং কংক্রিট দুইটার ক্ষেত্রে সেম ভাবে আসে। একটা কংক্রিটের বিমের উপরে লোড পড়লে আস্তে আস্তে সেটা যেভাবে স্ট্রেস ফিল করে স্টিলের বিমের উপরে লোড পড়লে সেম একইভাবে সেই স্ট্রেস ফিল করবে। তো সেটাকে এখানে দেখানো হয়েছে। এই ফিগারটা আপনাদের কাছে পরিচিত মনে হইতে পারে। এটা আপনারা আরসিসি তেও দেখে আসার কথা। আরসিসি তে যখন বিম চ্যাপ্টার পড়বেন প্রথমে এই ফিগারটা দেখে আসার কথা। একটা বিমে কিভাবে স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয় সেটার ফিগারই মেইনলি এটা। আমরা সবাই জানি যে ফ্লেক্সারাল স্ট্রেস যেটা ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা হলো এমসি ডিভাইডেড বাই আই। এই এমসি ডিভাইডেড বাই আই এই ফ্লেক্সার স্ট্রেসটা একটা বিমে কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা যদি আমরা দেখি। ধরেন এই যে এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার বিম, ধরেন এটা একটা আরসিসি বিম। যেহেতু আরসিসি এবং স্টিল স্ট্রাকচারের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা সেম, একটা বিমের উপরে একইভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। আরসিসি বিম দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়ে থাকে সেটা আমাদের বোঝার জন্য সহজ হয়ে থাকে। একটা আরসিসি বিম যদি হয়ে থাকে তাহলে তার নিউট্রাল অ্যাক্সিস আমরা জানি একদম মাঝখানে হবে তার নিউট্রাল অ্যাক্সিস। এখন এই বিমটা ধরেন আমি যদি সহজ কথায় চিন্তা করি তাহলে উপরে কম্প্রেশনে আছে নিচে টেনশনে আছে, উপরে কম্প্রেশন আছে নিচে টেনশন আছে। তাহলে যখন আস্তে আস্তে প্রথম কন্ডিশনে এখানে মনে করেন কোনো ধরনের কোনো লোড নাই, একদম ফ্রিলি অবস্থায় যে শুধুমাত্র সেলফ ওয়েট আছে আর এর উপরে কোনো লোড নাই। এখন এর উপরে যদি আস্তে আস্তে লোড বাড়াইতে থাকি তাহলে কি হবে, আস্তে আস্তে এই অংশটাতে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, এখানে টেনশন স্ট্রেস ডেভেলপ করবে। তার মানে কি এই যে দেখেন এইখানে যদি আমি জাস্ট এটাকে এইখানে ড্র করি, জাস্ট এই সেন্টার মাঝখানে যে লাইনটা দেখতেছি এটা হলো আমাদের নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসে কোনো ধরনের কোনো স্ট্রেস থাকবে না, এখানে টেনশন স্ট্রেস বা কম্প্রেশন স্ট্রেস কোনোটাই থাকবে না, এটা একদম জিরো। এখন আস্তে আস্তে যদি লোড বাড়াইতে থাকি এই নিউট্রাল অ্যাক্সিস এর উপরের দিকে, এই যে দেখেন এটা হচ্ছে মেইন লাইন। কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এই যে দেখেন এই অ্যাক্সিস থেকে যদি আস্তে আস্তে লোড বাড়াইতে থাকি এদিকে কম্প্রেসিভ স্ট্রেসও আস্তে আস্তে বাড়তেছে, এদিকে টেনসাইল স্ট্রেসও আস্তে আস্তে বাড়তেছে। এখন আমি যদি আরো বেশি লোড বাড়াই তাহলে কি হবে, আরো বেশি পরিমাণে স্ট্রেস আরো বেশি স্ট্রেস ডেভেলপ হবে। এখন বেশি স্ট্রেস ডেভেলপ হওয়ার পরে যদি আমি আরো লোড বাড়াই তাহলে কি হবে, তাহলে এই যে আমাদের এই যে এই সারফেস যেখানে এখানে আস্তে আস্তে ক্র্যাক দেখা দিবে, এই সারফেসেও আস্তে আস্তে ক্র্যাক দেখা দিবে। অর্থাৎ যদি যেটা আগে ফেল করে যায়, যদি কম্প্রেসিভে ফেল করে তাহলে কম্প্রেসিভে ক্র্যাক দেখা যাবে, টেনসাইলে ফেল করলে টেনসাইল ক্র্যাক দেখা যাবে। আমি ধরে নিলাম এই কম্প্রেসিভ স্ট্রেংথ এই পুরো বিমটা কম্প্রেসিভ স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ সমান, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না কিন্তু আমি ধরে নিচ্ছি সমান। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখেন এই যে এই ফিগারটা এবং এই ফিগারটা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো এই ফিগারটাতে আমাদের একদম বাইরের যে এই পোর্শনটা আছে একদম এই সারফেসটা একদম ম্যাক্সিমাম স্ট্রেসে আছে। এর থেকে যদি একটু বেশি পরিমাণে আমরা লোড দিয়ে দেই তাহলে এখানে আস্তে আস্তে ক্র্যাক দেখা দিবে এবং এই ক্র্যাক দেখা দেওয়ার কারণে দেখেন এখন এইটুকু অংশ একদম সোজা হয়ে গেছে, উপর থেকে এইটুকু নিচের থেকে এই অংশটুকু সোজা হয়ে গেছে। কথাটার মানে হলো এই পরিমাণ এইটুকু আর কোনো স্ট্রেস নিতে পারবে না, এটা অলরেডি ম্যাক্সিমাম স্ট্রেসে চলে গেছে, এর আর কোনো ধরনের স্ট্রেস নিতে পারবে না। এর নিচে যেগুলো আছে মানে অর্থাৎ আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এতটুকু অংশ থাকতেছে, এই এতটুকু অংশ এখন লোড ক্যারি করবে। উপরের এইটুকু ম্যাক্সিমাম স্ট্রেসে চলে গেছে, ও আর কোনো লোড ক্যারি করতে পারবে না। এরপরে যদি আমি আরো লোড বাড়াইতেই থাকি তাহলে কি হবে, আরো বেশি ক্র্যাক ডেভেলপ করতে থাকবে। এই যে যতটুকু আগে এই পর্যন্ত লোড নিতে পারতেছিল এখন আরো কম পরিমাণ লোড নিতে পারবে, অর্থাৎ আরো ক্র্যাকটা আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে এই পর্যন্ত চলে আসছে।
আরো যদি আমি লোড বাড়াতে থাকি তাহলে কি হবে, একটা সময় পুরাটাই এখান থেকে পুরাটা নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত পুরাটা ক্র্যাক জেনারেট করবে এবং আমার পুরা একদম পুরা বিমের যতটুকু যার পোর্শন আছে সবগুলো একদম ওভার স্ট্রেস হয়ে যাবে এবং সবগুলো ওভার স্ট্রেস হয়ে যাওয়া মানে হলো আমার বিমটা সেখানে ফেল করে যাবে। সো এটাই মেইনলি আমাদের একটা বিমে কিভাবে স্ট্রেস ডিস্ট্রিবিউট হয় সেটা, সেই ফিগার বা সেটার কার্যপদ্ধতি। এখন আমরা যখন ডিজাইন করি তখন আমরা কোন পর্যন্ত ডিজাইন করি, আমরা এই যে এই পর্যন্ত ডিজাইন করি, আমরা এই পর্যন্ত একটা বিমের স্ট্রেংথ বা স্ট্রেস এই পর্যন্ত ধরে নিয়ে ডিজাইন করি। অর্থাৎ আমাদের ডিজাইনের পরেও দেখা যাচ্ছে একটা আমাদের ডিজাইন করে আমরা একটা বিমের বললাম যে বিমটা, ধরেন আমি বললাম যে 100 কেএসআই লোড নিতে পারবে, স্ট্রেস নিতে পারবে, তারপরেও যে 100 কেএসআই 100.1 হলে যে সেটা ফেল করে যায় বিষয়টা এরকম না। তার আরো কিছুটা ফ্যাক্টর অফ সেফটি থাকে তার এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের মধ্যেই। যদি 100.1 হয় তাহলে তার একদম এই যে টপ ফাইবার যেটা, সেটা আস্তে আস্তে ক্র্যাক জেনারেট করবে, কিন্তু ভিতরে তার ভিতরেও আরো কিছুটা লোড নেওয়ার মতো ক্ষমতা থাকে। কিন্তু আমরা যখন ডিজাইন করি আমরা এই যে এতটুকু ইলাস্টিক এ পর্যন্ত ধরে নিয়ে ডিজাইন করি। সো এটা জাস্ট আমি স্ট্রেস কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা বোঝানোর জন্য বললাম। এটা পরীক্ষায় আসবে বিষয়টা এরকম না, এটা জাস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে যে আসলে একটা বিম কিভাবে আস্তে আস্তে বিমের ভিতরে স্ট্রেসটা কিভাবে ডিস্ট্রিবিউট করতে হইতে থাকে। এখন আমরা যদি একটা স্টিল বিমের কথায় আসি বা স্টিল বিমে আসি তাহলে স্টিল বিমের ঘটনাটা কিরকম। এটা একটা স্টিল বিম, কারণ এটা একটা সিম্পলি সাপোর্টেড স্টিল বিম আছে, এটার উপরে যদি লোড পড়ে তাহলে কি খুব সহজেই আমরা বলতে পারি এটা মাঝখান থেকে এভাবে বাকলিং হয়ে যাবে। এখন কংক্রিট বিমের ক্ষেত্রে জাস্ট এটাই হইতে পারে, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে না, কারণ কংক্রিট বিম সাধারণত এরকম রেক্ট্যাঙ্গুলার সাইজের হয়ে থাকে। রেক্ট্যাঙ্গুলার সাইজের ক্ষেত্রে এর বাইরে অন্য কোনো শেপ হইতে পারে না। কিন্তু স্টিল বিমের কিন্তু আরো একটা অসুবিধা আছে। সে অসুবিধাটা কি? অসুবিধাটা হলো দেখা যাচ্ছে এই যে এখানে এই ফিগারটা যদি একটু খেয়াল করেন, এটা হলো একটা ল্যাবরেটরি কন্ডিশন, একটা বিমের ডিজাইন স্ট্রেংথ বের করার একটা ল্যাবরেটরি কন্ডিশন। এই ফিগারটাতে একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখাইতেছে যে একটা বিমের উপরে এখান থেকে এই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে লোড দেওয়া হচ্ছে। তো লোড দেওয়া হলে আমরা সাধারণত বিম কেমন জানি, বিম জানি যদি লোড দেওয়া হয় সেটা এইভাবে, এই যে এইভাবে বেঁকে যাবে, ডিফ্লেক্টেড হয়ে যাবে, ডিফ্লেকশন হয়ে যাবে। কিন্তু এই বিমটার ক্ষেত্রে দেখেন এরকম নিচের দিকে কোনো ডিফ্লেকশন হয় নাই, কিন্তু তার উপরের যে ফ্লেঞ্জটা ছিল এই উপরের ফ্লেঞ্জটা বেঁকে গেছে। অর্থাৎ এই যে বিমটা ছিল, ধরেন এই বিমের উপরে এখন আমি লোড দিলাম, এই পুরো বিমের এখনো কিন্তু ক্যাপাসিটি ফেল করে নাই, বিম যে পরিমাণ টোটাল কি পরিমাণ লোড নিতে পারবে সেটা ফেল করে নাই, কিন্তু ক্যাপাসিটি, ধরেন আমি বললাম এই বিমটার ক্যাপাসিটি হলো 500 কিউ, তার মানে সে 500 কিউব লোড নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে এই 500 কিউবের জায়গায় 400 কিউবের পরে বিম বাঁকা হয় নাই, কিন্তু তার উপরের যে ফ্লেঞ্জ এই উপরের ফ্লেঞ্জটা বেঁকে গেছে। এই উপরের ফ্লেঞ্জটা বেঁকে গেলেও কিন্তু আমাদের বিমটা ফেল করে যাবে। অর্থাৎ আমাদের এই আরসিসি বিম এবং স্টিল বিমের মধ্যে একটা বেসিক পার্থক্যটা হলো আরসিসি বিমে জাস্ট এরকম ডিফ্লেকশন হইতে পারে, আর এর অন্য কোনো ধরনের ফেলিয়ার হইতে পারে না, এরকম ডিফ্লেক্টেড শেপ হয়ে সে ভেঙে যাবে। কিন্তু স্টিল বিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই যে মেন যে ওয়েবের কোনো সমস্যা হয় নাই, ওয়েব ঠিক আছে, কিন্তু ফ্লেঞ্জটা এরকম বেঁকে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেঞ্জ ঠিক আছে, ওয়েবটা বেঁকে গেছে। অর্থাৎ এই স্টিল বিমের ক্ষেত্রে আরসিসি বিমের থেকে একটু ডিফারেন্স আসে, যেটার যে দুইটা কম্পোনেন্ট ওয়েব বা প্লেন যে কোনো একটা বেঁকে যেতে পারে। এখন আপনারা স্টিল স্ট্রাকচারের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে আমাদের অ্যানেক্স বিল্ডিং এর ক্ষেত্রে দেখবেন, অন্য যে কোনো ক্ষেত্রে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবেন যে বিম বা কলাম সেটার কিছু দূর পর পর একটা করে স্টিফনার দেওয়া থাকে, একটা করে স্টিফেনার দেওয়া থাকে, বিমেও দেওয়া থাকে, কলামে দেওয়া থাকে, জাস্ট এই যে এরকম জাস্ট দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর এরকম জাস্ট একটা করে সিকন স্টিলের পাত, এরকম দুইটা ফ্লেঞ্জের মধ্যে দুইটা স্টিল, একটা স্টিলের পাত লাগানো থাকে। তাহলে এই স্টিফনার দেওয়ার কারণটাই হলো এটা যে যখন আমার বিমের উপরে লোড করতেছে বা কলামের উপরে লোড করতেছে, এই আমাদের এই যে ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জটা যাতে বেঁকে না যায়, এই স্টিফনারটা কি করে, যখন লোড পড়ে এই ফ্লেঞ্জটাকে বেঁকে যাওয়া থেকে আটকায় রাখে। এটাই মেইনলি আমাদেরকে বলা হয় স্টিফেনার, বা এই আমাদের এই তিন চ্যাপ্টারের মধ্যে এই একটা টার্ম আছে যেটাকে বলা হয় কম্প্রেশন ফ্লেঞ্জের ল্যাটারাল ব্রেসিং। কম্প্রেশন ফ্লেঞ্জের ল্যাটারাল ব্রেসিং, যে ব্রেস ল্যাটারালি কম্প্রেশন ফ্লেঞ্জের ল্যাটারাল ব্রেসিং আর স্টিফনার একই কথা, যে কোনো একটা ইউজ করলেই আনা। এখন আমাদের এই বিম চ্যাপ্টার কিভাবে আমরা বিম ডিজাইন করব বা বিম অ্যানালাইসিস করব বা একটা বিমের ডিজাইন স্ট্রেংথ কত সেটা বের করব, সেটা বুঝতে হলে বা সেটা বের করার জন্য আমাদের এইখানে যে আমাদের যে ডায়াগ্রামটা দেখতেছি বা এখানে যে গ্রাফটা দেখতেছি এই গ্রাফটা বুঝতে হবে। এই গ্রাফটা বুঝলে আমাদের বিমের ডিজাইন স্ট্রেংথ বের করাটা খুবই সহজ। বিম থেকে মেইনলি ফাইনাল পরীক্ষায় 3 সেট, 2.5 থেকে 3 সেট প্রশ্ন আসে। সো
এই আমাদের এই ফিগারটা যা এই গ্রাফটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি প্রথম সেট যেটা ব্যাক সেট প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন আমাদের বিমের টোটাল তিনটা টাইপের ডিজাইন স্ট্রেংথ হয়। তিনটা টাইপের ডিজাইন স্ট্রেংথ হয় কথাটার মানে হলো আমাদের একটা বিম এখানে এই ফিগারটা থেকে যদি খেয়াল করেন তাহলে এখানে তিনটা জোনে ভাগ করা হয়েছে। এটাকে বলা হয় জোন 1, এটাকে বলা হয় জোন 2, এটাকে বলা হয় জোন 3। তো যে কোনো একটা বিমের যখন ডিজাইন স্ট্রেংথ বের করতে হয় যে এই বিমটা কি পরিমাণ লোড নিতে পারবে, সেই ডিজাইন স্ট্রেংথ বের করার প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমাদের যে বিমটার আমরা অ্যানালাইসিস করতেছি বা যে বিমটার আমরা ডিজাইন স্ট্রেংথ বের করতেছি সেই বিমটা এর কোন জোনের মধ্যে পড়বে। এইটুকু যদি আপনি ডিসাইড করতে পারেন এরপরের কাজ আপনার জন্য খুবই সহজ। এটা কিভাবে বের করতে হয়, ধরেন আমার কাছে একটা জাস্ট একটা বিম আছে, প্রথম বিমটা যদি আমি অ্যানালাইসিস করতে হয় বা ডিজাইন স্ট্যান্ড বের করতে হয় প্রথমেই চেক দিব আমার বিমটা এই তিনটা জোনের কোন জোনের মধ্যে পড়বে। কারণ প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা ফর্মুলা। আমি জাস্ট প্রথমে ধরেন দেখলাম যে জোন 1 এর মধ্যে পড়তেছে, জোন 1 এর মধ্যে পড়লে জাস্ট আমি জোন 1 এর ফর্মুলা বসাই দিলে আমার ডিজাইন স্ট্যান্ড চলে আসবে। যদি জোন 2 এর মধ্যে পড়ে তাহলে জোন 2 এর ফর্মুলা বসাই দিলে ডিজাইন স্ট্যান্ড চলে আসবে। 3 তে পড়লে 3 এর ফর্মুলা বসাই দিলে ডিজাইন স্ট্যান্ড চলে আসবে। অর্থাৎ আমাদের এই যে কোনো একটা বিম অ্যানালাইসিস এর প্রথম কাজই হলো সেটা কোন জোনের মধ্যে পড়তেছে সেটাকে ডিটারমাইন করা। এখন প্রথমে আমি একে একে আসি যে কোন জোন দ্বারা আসলে কি বোঝায়। প্রথম যে জোনটা বলা আছে সেটা বলতেছে প্লাস্টিক বিহেভিয়ার ফুল প্লাস্টিক মুভমেন্ট। প্লাস্টিক বিহেভিয়ার ফুল প্লাস্টিক মুভমেন্ট কথাটার মানে হলো এটা কিছুটা এরকম যে আমাদের এই যে বিমটা দেখা যাচ্ছে এখানে যে স্টিলের বিমটা দেখা যাচ্ছে এই বিমটার উপরে আমি লোড দিতেছি কিন্তু সেই বিমটা কোনো ধরনের কোনো ফেইলিয়ার হয় নাই। এখানে আমাদের প্লেনস বা ওয়েভ কোনোটাই বাঁকে নাই, একদম সে স্বাভাবিকভাবে লোড নিতেছে। অর্থাৎ একটা বিম যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক লোড নিতে পারে সেটাকে আমরা মেইনলি জোন 1 এর সাথে কম্পেয়ার করতে পারি। এটার এই যে দেখেন এটার ক্ষেত্রে আমাদের যে এই গ্রাফ যেটা আছে সেটা একদম স্ট্রেট লাইন, এখান থেকে এই পর্যন্ত তার কোনো ফ্ল্যাকচুয়েট হয় নাই, তার ডিজাইন স্ট্রেংথ একদম ঠিক আছে। আর এরপরে জোন 2 তে যখন যাবে তখন মানে হলো সে আস্তে আস্তে এখন এই প্লাস্টিক জোন থেকে ইনইলাস্টিক জোনে প্রবেশ করতেছে। এই ক্ষেত্রে আমার তার যে এই ফিগারটা থেকে যদি দেখাই ধরেন এটা হলো আমাদের জোন 1 পর্যন্ত তার ক্ষমতা, জোন 1 পর্যন্ত ক্যাপাসিটি হলো এই ফিগার পর্যন্ত। এখন এর থেকে যদি আমি লোড বেশি দেই তাহলে কি হবে, আস্তে আস্তে যে টপ ফাইবার যেগুলো সেগুলো ওভার স্ট্রেচ হয়ে যাবে, আস্তে আস্তে কিছুটা এই টপ ফাইবার যেগুলো সেগুলো লোড নেওয়া বন্ধ করে দিবে। এই কন্ডিশন যেগুলা সেগুলাকে বলা হয় জোন 2। অর্থাৎ আগের তুলনায় এখন কম পরিমাণ তার ডিজাইন স্ট্যান্ড আগের তুলনায় এখন কম হয়ে গেছে। অর্থাৎ এখন সে আগের থেকে কম পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে। এই যে দেখেন আগে যদি এই পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারতো এখন সে তার মোমেন্ট রেজিস্টিং ক্ষমতা আগের থেকে আস্তে আস্তে কমে এইখানে চলে আসছে। আর জোন 3 হলো যদি এটাকেও এক্সিড করে চলে যায়, অর্থাৎ এটাকেও এক্সিড করে এখন সব একদম পুরো লাস্ট স্টেজে চলে গেছে যা এখন তার সব ফাইবারই ওভার স্ট্রেস পর্যায়ে আছে। সেই ক্ষেত্রে তার মোমেন্ট ক্যাপাসিটি ক্যারিং ক্যাপাসিটি আগের তুলনায় আরো অনেক কমে যায়, এটা এখানে দেখানো হয়েছে এর থেকে আরো বেশি কমে গেছে, এরকম আরো অনেক কমে গেছে। এখন আমাদের যে বিম আমরা যেটাকে অ্যানালাইসিস করব, ধরেন আমি এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, কারণ এই একটা এক্সাম্পল আমাদের এখানে যে বিম একটা বিম দেখানো আছে বলা হয়েছে এই বিমটার মোমেন্ট ক্যাপাসিটি কত, অর্থাৎ এই বিমটা কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারবে সেটা অ্যানালাইসিস করে দেখো। তা আমাদের প্রথম কাজই হয় হলো এই বিমটা কোন জোনের মধ্যে পড়বে সেটা হিসাব করা বা সেটা বের করা। এখন যে কোনো একটা বিম সেটা কি জোন 1 এ পড়ছে নাকি জোন 2 তে পড়ছে নাকি জোন 3 তে পড়ছে সেটা ডিপেন্ড করে এই যে এল বি এই ভ্যালুটার উপরে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এল বি, এল পি এবং এল আর এই তিনটা ভ্যালু বা এই তিনটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। এই তিনটা জিনিস বুঝতে পারলে আমাদের যে কোনো একটা বিমের মোমেন্ট ক্যাপাসিটি বের করা খুবই সহজ। এলবি যেটা বলতেছে সেটা হলো ল্যাটারালি আনব্রেসড লেন। ল্যাটারালি আনব্রেসড লেন কথাটার মানে হলো এই যে ধরেন এই যে এখানে আমরা ফিগারে যে একটা বিম দেখতে পাচ্ছি এই বিমটার কতদূর পর পর ব্রেসিং দেওয়া আছে সেই লেন্থটাকে বলা হয় এলবি, অর্থাৎ ল্যাটারালি আনব্রেসড লেন। ধরেন আমাদের এই বিমটার কথা যদি বলি এইখানে এর পরে এর মাঝখানে আর কোনো ধরনের কোনো ব্রেসিং দেওয়া নাই। ধরেন সাপোজ এখানে একটা ব্রেসিং দেওয়া আছে, এখানে একটা ব্রেসিং দেওয়া আছে, তাহলে এই যে এই সাপোর্ট থেকে এই যে ডিসটেন্স অর্থাৎ একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর যে দূরত্ব সেটাকে বলা হয় এলবি। এখন আসি এলপিটা কি জিনিস আর এল আরটা কি জিনিস। এলপি এবং এল আর, এলপি যেটা সেটা হলো জোন 1 এবং জোন 2 এই দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। অর্থাৎ এলপিটা হলো একটা লিমিটিং ভ্যালু
যেটা এক্সিড করলে একটা বিম তার মোমেন্ট ক্যাপাসিটি জোন 1 থেকে জোন 2 তে চলে যায়। এই এলপি এবং এলআর এই দুইটা বের করার ফর্মুলা আছে। এই দুইটা এই যে দেখেন এটা হচ্ছে এলপি এর ফর্মুলা, এর এলআর এরও সেম এরকম একটা ফর্মুলা আছে। তবে সাধারণত আমাদের এই ফর্মুলা ইউজ করা লাগে না। আমাদের এই এআইসি টেবিল আছে, এটাতে এই টেবিলটা আমরা এর আগে ইউজ করে আসছি। এটা বাদেও আমাদের আরো দুইটা এআইসি টেবিল আছে। সেই দুইটা টেবিলে ওরকম ডাইরেক্ট এই এলপি এবং এলআর যে দুইটা সেই দুইটার ভ্যালু অটোমেটিক্যালি দেওয়া থাকে। আমি এটা বের করে দেখাই। আচ্ছা ওইটা এই ভিডিওটা নাই। Wait, এই যে দেখেন এই টেবিলগুলো দিয়ে দিব, এসি টেবিলগুলো দিয়ে দিব। এই বিম ডিজাইনের ক্ষেত্রে এই ওই আমাদের আগে যে এসি টেবিল সেগুলোর পাশাপাশি এই টেবিলগুলো প্রয়োজন হবে। সো যে কোনো একটা স্টিলের বিম সেকশন আগে যেরকম আমরা ডাব্লিউ বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন প্রপার্টিজ বিভিন্ন ভ্যালু আমরা ইউজ করতাম, এখানেও সেম এই টেবিলেও বিভিন্ন স্টিলের সেকশনের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে। তো এই টেবিল থেকে ডাইরেক্ট এলপি এবং এলআর এই দুটো ভ্যালু আমরা পেয়ে যাবো। এটার আলাদা ইকুয়েশন দিয়েও বের করা যায়, কিন্তু যেহেতু ডাইরেক্ট এআইসি টেবিল দেওয়াই থাকে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে আমাদের এলবি যেটা বা যেকোনো একটা বিমের যদি ডিজাইন মোমেন্ট বের করতে বলে, মোমেন্ট ক্যাপাসিটি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফিগার দেওয়া থাকে বা প্রশ্নে ডাইরেক্ট এই এলবি এর ভ্যালুটা বলা থাকে, অর্থাৎ এই ব্রেসিং কত ফিট পর পর ব্রেসিং দেওয়া আছে সেই ভ্যালুটা বলা থাকে। এবং ওই সেম সেকশনের জন্য আমাদের এই এআইসি টেবিল থেকে এলপি এবং এলআর এই দুটা ভ্যালু খুঁজে বের করতে হয়। খুঁজে বের করে দেখতে হয় যে আমাদের যে ব্রেসিং বা এলবি এর ভ্যালুটা কত ফিট পর পর ব্রেসিং দেওয়া আছে সেই ভ্যালুটা এলপি বা এলআর এর থেকে ছোট কিনা বড়। যদি ধরেন এলবি এর ভ্যালুটা যদি এলপি এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই এলপি এর থেকে ছোট মানে কি এখানে অবস্থান করতেছে অর্থাৎ জোন 1 এর মধ্যে আসে, তখন আমরা জোন 1 এর ফর্মুলা ইউজ করব। যদি এলবি এর ভ্যালুটা এলপি এর থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট হয় তার মানে আমাদের এলবি যে সেটা এখানে অবস্থান করতেছে, অর্থাৎ আমরা জোন 2 এর ফর্মুলা ইউজ করব। এবং এলবি এর ভ্যালুটা যদি এলআর কে অতিক্রম করে চলে যায় অর্থাৎ এলআর ক্রস করে ফেলে তার মানে সেটা আমাদের থার্ড জোনে অবস্থান করতেছে, সেক্ষেত্রে আমরা এই জোন 3 এর ফর্মুলা ইউজ করব। জাস্ট এতটুকু আমাদের ডিসিশন নিতে হবে। এরপরে জাস্ট যেই জোনে অবস্থান করতেছে সেই জোনের ফর্মুলা বসাই দিলে আমাদের ডিজাইন মোমেন্ট যেটা সেটা চলে আসবে। এখানে বড় সুবিধাটা হলো এই বিমের ক্ষেত্রে মোটামুটি জাস্ট এই এতটুকু ডিসিশন যদি আপনি নিতে পারেন যে আমার বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে তাহলে মোটামুটি আপনার ওই বিমটার ডিজাইন ক্যাপাসিটি বা মুভমেন্ট ক্যাপাসিটি বের করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ জোন 1 এর ফর্মুলাটা খুবই সহজ, জাস্ট দুই দুই মানে দুই সংখ্যা। জোন 2 এবং জোন 3 এর ফর্মুলাটা বড়,
এবং কিছু কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে যদি বড় ফর্মুলা ইউজ করতে হয় তাহলে মিডের আগে তো আপনাদের কোনো ফর্মুলা পরীক্ষার প্রশ্নে দেওয়া ছিল না, কিন্তু মিডের পরে দেওয়া থাকবে বিমের জন্য এবং বেস প্লেটের জন্য, সেগুলো বড় বড় ফর্মুলা। এখানে কিছু বিশাল বিশাল ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো প্রশ্নে দেওয়া থাকবে, ফর্মুলা আপনাদের মুখস্থ করতে হবে না, কিন্তু এই যতটুকু এই আন্ডারস্ট্যান্ডিং যতটুকু যে আসলে আমি কোন জোনের ফর্মুলাটা ইউজ করব সেটা আপনাকে বুঝতে হবে। So, এরপরে জোন 1 জোন 2 জোন 3 নিয়ে বললাম। এখন আমরা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল যেটা দেখি যে আসলে আমরা কিভাবে একটা বিমকে অ্যানালাইসিস করব বা কিভাবে একটা বিমের মোমেন্ট ক্যাপাসিটি বের করব সেটা যদি দেখি। আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে এক্সাম্পল 9.1, এখানে বলতেছে ইজ দ্য কম্প্যাক্ট এন্ড ল্যাটারালি ব্রেসড সেকশন শোন ইন ফিগার 9.2 সাফিসিয়েন্টলি স্ট্রং টু সাপোর্ট দ্য গিভেন লোডস FY দেওয়া আছে 50 KSI, চেক দ্য বিম উইথ বোথ LRFD এন্ড ASD। তো আমরা বলছি এখন আসলে ASD মেথডটা অত বেশি ইউজড হয় না, তো সেক্ষেত্রে আমরা LRFD মেথড যেটা সেই LRFD মেথড দিয়ে আমরা মেইনলি এটা অ্যানালাইসিস করব। এখানে যে প্রশ্নটা আছে প্রশ্নটাতে বলতেছে এখানে একটা বিম দেওয়া আছে, দেখেন বিমের সেকশনটা বলা আছে W2 × 1 × 44, বলতেছে এই সেকশনটা অর্থাৎ এই বিমটা এর উপরে যে পরিমাণ লোড দেওয়া আছে সেই লোডটা ক্যারি করতে পারবে কিনা সেটা আমাদের চেক দিতে বলতেছে। বলতেছে বিমটা সাফিসিয়েন্টলি স্ট্রং কিনা, এর উপরে যে লোডটা যে লোডগুলো আছে সেই লোডগুলো ক্যারি করার জন্য এই বিমটা সাফিসিয়েন্টলি স্ট্রং কিনা সেটা আমাদের চেক দিতে হবে। সো প্রথমে আসলে এর উপরে কি পরিমাণ লোড আছে এবং সেটার কারণে কি পরিমাণে মোমেন্ট আসবে সেটা আমরা একটু বের করে নেই। এখানে আমাদের প্রথমে বলা আছে যে এই যে বিম সেই বিমের সেকশনটা হলো W2 × 1 × 44। এই W2 × 1 × 44 এটা দুই অংশের কোনটা দ্বারা কি বোঝায় সেটাও আমি প্রথমেই বলছিলাম যদি মনে থাকে। W2 × 1 মানে হলো আমাদের যে বিমটা আছে সেই বিমটার থিকনেস হলো 21 ইঞ্চি, অর্থাৎ এখানে একটা ফিগার দেখলাম 21 মানে হলো এই যে এখান থেকে শুরু করে তার এই পর্যন্ত এই থিকনেসটা হলো 21 ইঞ্চি, 21 ইঞ্চি। এবং 44 মানে হলো ওই বিমটার প্রতি 1 ফিটের ওয়েট হলো 44 পাউন্ড। 1 ফিটের ওয়েট হচ্ছে 44 পাউন্ড। তাহলে সেলফ ওয়েট যদি আমি হিসাব করি তাহলে সেলফ ওয়েট 44 পাউন্ড পার ফিট। এখন পাউন্ড পার ফিট থেকে যদি কিপ পার ফিটে কনভার্ট করি, যেহেতু বাকি সমস্ত লোডগুলো কিপ পার ফিটে আছে, তাহলে 44 কে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেলফ ওয়েট আসে 0.044 কিপ পার ফিট। তাহলে এখন আমি জানি যে এখানে ডেড লোড দেওয়া আছে 1 কিপ পার ফিট, লাইভ লোড দেওয়া আছে 3 কিপ পার ফিট। আলটিমেট লোড যদি বের করতে চাই তাহলে আমরা ফর্মুলাটা জানি 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। তাহলে দেখেন 1.2 ইনটু ডেড লোড এখানে দেওয়া আছে 1 কিপ পার ফিট, আর সেলফ ওয়েট এই বিমটা সেলফ ওয়েট হলো 0.44 কিপ 0.044 কিপ পার ফিট। তাই জাস্ট এই দুইটা ডেড লোড একসাথে যোগ করে নেওয়া হয়েছে এবং লাইভ লোড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 কিপ পার ফিট। এখান থেকে আমাদের আলটিমেট লোড আসতেছে 6.05 কিপ পার ফিট। এখন যদি লোড দেওয়া থাকে এবং সিম্পলি সাপোর্টেড বিম হয় সেক্ষেত্রে মোমেন্টের ফর্মুলা আমরা সবাই জানি WL²/8। তো W আলটিমেট লোড আমরা এখানে পেলাম 6.05 কিপ পার ফিট। এই বিমটার লেন্থ দেওয়া আছে 21 ফিট, তাহলে WL²/8 করলে আমাদের এই পুরো বিমের উপরে মোমেন্ট আসতেছে 333.5 কিপ ফিট, 333.5 কিপ ফিট। এই পরিমাণ মোমেন্ট এই লোডের কারণে আসতেছে। এখন আমাদের এই বিমটার ক্যাপাসিটি চেক দিতে হবে, সে এই বিমটা এই 333.5 কিপ ফিট মোমেন্ট নিতে পারবে কিনা। এখন আমরা যে কোনো একটা, আমি প্রথমেই বলে নিলাম যে কোনো একটা বিমের যদি মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হয় তাহলে আমাদের প্রথমেই চেক দিতে হবে যে এটা কোন জোনের মধ্যে পড়ে, এটা কি জোন 1 এ পড়ে নাকি জোন 2 পড়ে নাকি জোন 3 তে পড়ে। এখন আমি যদি এই প্রশ্নে আসি বা ফিগারে আসি, দেখেন আমাদের এই প্রশ্নে এই ফিগারে কোথাও ব্রেসিং এর কোনো কিছু বলা নাই, এখানে কোনো ব্রেসিং এর চিহ্নও দেওয়া নাই বা ব্রেসিং এর কোনো লেন্থের কথাও কিছু বলা নাই। কিন্তু প্রশ্নে প্রথম লাইনে বলা আছে ইজ দ্য কম্প্যাক্ট এন্ড ল্যাটারালি বেসড সেকশন। ল্যাটারালি বেসড সেকশন কথাটার মানে বোঝাইছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা কন্টিনিউয়াসলি ব্রেসিং দেওয়া আছে। ল্যাটারালি বেসড মানে হলো কোথাও ব্রেসিং বাদে নাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ব্রেসিং দেওয়াই আছে। তো সেই ক্ষেত্রে যদি পুরোটা ব্রেসিং দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে এটার এল বি হলো 0, অর্থাৎ এটার কোনো ব্রেসিং লেন্থই নেই, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কন্টিনিউয়াসলি একের পর এক ব্রেসিং দেওয়াই আছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। এল বিটা যদি 0 হয় তাহলে দেখেন এখন আমি যদি এই ফিগারটাতে ফেরত আসি, এল বি 0 আর এল বি 0 মানে সেটা এখানে অবস্থান করতেছে,
এখন আমি চাইলে এই W2 × 1 × 44 এর জন্য LP আর LR এর ভ্যালু বের করতেও পারি, নাও পারি, কারণ যদি LP 0 হয় তাহলে সেটা তো আর LP বা LR এর থেকে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। 0 কোনো একটা ভ্যালু তার অবশ্যই অন্য কোনো ভ্যালু থেকে বড় হবে না। তাই আমি জাস্ট এটা LP 0 দেখে আমি বুঝে নিলাম যে এটা জোন 1 এর মধ্যে পড়ে। এখন জোন 1 এ যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট বের করার ফর্মুলাটা হলো, বা জোন 1 এর মোমেন্ট বের করার ফর্মুলাটা হলো, এখানে ফর্মুলাটা দেওয়া আছে। জোন 1 এর মোমেন্ট বের করার ফর্মুলাটা হলো Fy × Zx। Fy × Zx এটা হলো জোন 1 এর মোমেন্ট বের করার ফর্মুলা। তো যখন আমি ডিসিশন নিয়ে নিলাম আমাদের এই বিমটা জোন 1 এর মধ্যে পড়তেছে, তখন আমি জাস্ট ফর্মুলাটা বসাই দিলাম Fy × Zx। এখানে 12 দিয়ে ভাগ করা হয়েছে, তার কারণটা ভিন্ন। কারণটা হলো আমরা যদি AIC টেবিলে যাই তাহলে যে z এর ভ্যালু আমরা যেটা পাবো, এই যে দেখেন z এর ভ্যালু যেটা পাবো সেটা সবগুলো আমরা পাবো ইঞ্চিতে। এখন সেই ইঞ্চি থেকে যদি আমি ফিটে কনভার্ট করতে চাই তাহলে সেজন্য এখানে 12 দ্বারা ভাগ করা হয়েছে। কেউ যদি মনে করেন আমি জাস্ট Fy × Zx ইঞ্চিতে রেখেই আগে গুণ করে নিয়ে পরে সেই ইঞ্চি থেকে 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করবো, তাও কোনো অসুবিধা নেই। এটা জাস্ট সিম্পল একটা জিনিস, ইঞ্চিতে ছিল তাই তাকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের এই যে বিম, সেই বিমটার জন্য প্রশ্নে বলা আছে Fy হলো 50 KSI, তাহলে Fy এর ভ্যালু 50, এবং Z যেটা W2 × 1 × 44, W2 × 1 × 44 সেকশন যদি আমি এখান থেকে খুঁজি, 2 × 1 × 44 এর জন্য Zx এর ভ্যালু হচ্ছে 95.4। 21 হচ্ছে এই যে এখানে আছে, এই যে 21 × 44, এটার জন্য কিভাবে এই ভ্যালু বের করতে হয় সবাই আপনারা জানেন, পরীক্ষাতে আনসার করে আসছেন। এই যে Zx এর ভ্যালুটা হচ্ছে 95.4, তো সেটা এখানে বসানো হয়েছে। 50 × 95.4 যেহেতু ইঞ্চিতে ছিল সেটাকে 12 দিয়ে মানে ফিটে নিয়ে আসার জন্য 12 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে আমাদের এই যে বিম যেটা, এই বিমটা W2 × 1 × 44, এই বিমটার ক্যাপাসিটি আসতেছে 397.5। অর্থাৎ এই বিমটা মোমেন্ট নিতে পারবে 397 কিপ ফিট, কিন্তু সেখানে এই লোডের কারণে মোমেন্ট আসে 335 কিপ, অর্থাৎ 333 কিপ। অর্থাৎ যে পরিমাণ লোড বা যে পরিমাণ মোমেন্ট এখানে আসে তার থেকে বেশি পরিমাণ মোমেন্ট সে ক্যারি করতে পারবে, নিতে পারবে। অর্থাৎ এটা সাফিসিয়েন্টলি স্ট্রং আছে, এটার এনাফ পরিমাণ স্ট্রেংথ আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা হলো আমরা এমএন যেটা বের করলাম, মোমেন্ট যেটা বের করলাম, এটা হলো নমিনাল মোমেন্ট। আমরা জানি যে নমিনাল মোমেন্ট থেকে আপনারা আরসিসি তেও পড়ে আসেন, যখন আমরা মোমেন্ট ক্যালকুলেশন করি, মোমেন্ট বের করি, নমিনাল থেকে আমরা ডিজাইন মোমেন্ট বের করার সময় বা আলটিমেট মোমেন্ট বের করার সময় এটা রিডাকশন ফ্যাক্টর আই ইউজ করি। সেই রিডাকশন ফ্যাক্টরটা মোমেন্টের ক্ষেত্রে আমরা 0.9 ইউজ করি। তো 397.5 কে যদি আমি 0.9 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি ডিজাইন মোমেন্ট আসছে 358 কিপ ফিট। অর্থাৎ আমার এই যে বিমটা, সেই বিমটার মোমেন্ট নেওয়ার ক্ষমতা হলো 358 কিপ ফিট, কিন্তু সেখানে মোমেন্ট আছে 333.5 কিপ ফিট। অর্থাৎ আমাদের যে বিমটা সেটা সাফিসিয়েন্টলি স্ট্রং আছে বা ওকে আছে। এখানে আমাদের কোনো ডিজাইন করতে বলে নাই, এখানে জাস্ট একটা বিম দেওয়াই ছিল, সেটাকে চেক দিতে বলছে যে সে এই পরিমাণ লোড নিতে পারবে কিনা। তো আমি এখানে চেক দিয়ে বললাম যে এটা এই পরিমাণ লোড নিতে পারবে, অর্থাৎ সাফিসিয়েন্টলি স্ট্রং আছে।